জাপান আসলে ফার্স্ট হাফে যেভাবে খেলেছে এবং কাইসুর গোলে কিন্তু প্রথমেই স্পেশালি ব্রাজিল ফ্যানদেরকে একটা বড় ধাক্কাই দিয়েছে। কেমন দেখুন দেখছেন আমার কাছে ওভারঅল? যেটা মনে হয় ব্রাজিল এবং জাপান ম্যাচটা দেখছিলাম ফার্স্ট হাফ, আমি তখন টি স্পোর্টসের প্রোগ্রাম শেষ করে বসে খেলা দেখছিলাম। সো আসলে ব্রাজিলের খেলা দেখে আমার কাছে বিরক্ত বোধ লাগছিল যে ব্রাজিল এই ফুটবল শুধু পাসিং ফুটবলে পজিশনাল খেলছে, পিছন থেকে খেলছে, কিন্তু রাইট। মেইন জিনিসটা যেটা করেছে জাপান, ওরা কিন্তু আপনার মিড ব্লকটা করেছে এমনভাবে কোনোভাবেই স্পেস দিচ্ছিল না ব্রাজিল টিমকে। সো ফার্স্ট হাফে আমরা যেটা দেখেছি একটা কাউন্টার অ্যাটাক থেকে একটা অসাধারণ গোল করে ব্রাজিলকে, গোলটা অসাধারণ হতে পারে কিন্তু আমার রাইট। কাছে মনে হয় যে এখানে ক্যাসিমিরোর অনেক অনেক দায় আছে, যে বলটা হ্যাঁ, নিয়ে হ্যাঁ। ঢুকে গিয়ে ফিনিশ করলো। সো আমার মনে হয় যে এখানে ক্যাসিমিরো কোনো বাধাই ছিল না এবং পজিশনেও ছিল না। সো আমার মনে হয় যে ফার্স্ট হাফটা যখনই গোল করলো, সেকেন্ড হাফে সবচেয়ে বড় যে মাস্টার মাইন্ড ওকে। আপনার আনচেলত্তির কথা বলবো। যেখানে ক্যাসেমিরোর কথা বলছিলেন ২৯ মিনিটে কাইসু সানোর যে দুর্দান্ত গোলটি ছিল সেখানে কিছুটা ক্যাসেমিরো দায় দিচ্ছেন, ট্যাকেল করেনি খুব সম্ভবত। Obviously. শুরুতে একটি ইয়েলো কার্ড খেয়ে যাওয়ার জন্য ব্যাপারটা এমনটা ঘটেছে, কিন্তু সেই ক্যাসেমিরোই কিন্তু আবার ৫৬ মিনিটে হেড দিয়ে ইকুয়ালাইজার করেছেন ম্যাচে। আমার কাছে যেটা মনে হচ্ছে ফার্স্ট হাফে যদি বলি পাকুয়েতা টোটালি জিরো ছিল, আহা। একদম টোটালি, এবং কার্লো আনচেলত্তি সেকেন্ড হাফটা শুরুতেই যখন তাকে বসিয়ে দিয়ে এনরিককে নামালো, টোটালি ব্রাজিল টোটালি চেঞ্জ হয়ে গেল। আমার কাছে মনে হচ্ছে এই ব্রাজিলকেই খুঁজছিল যারা সাপোর্টার আছে এবং অসাধারণ একের পর এক অ্যাটাক করেছে, কিন্তু ব্রাজিল আমরা দেখতাম যে ছোট পাসে খেলছিল, কিন্তু সেকেন্ড হাফটা টোটালি কিন্তু লং লং পাসে খেলছিল, ক্রস কারণ খেলেছে আমরা দেখেছি। সুইচগুলো করছিল, Right. একদম পারফেক্ট সুইচগুলো করছিল এবং গ্যাব্রিয়ালের অসাধারণ একটা সুইচ থেকেই কিন্তু গোল করেছে আবারও ক্যাসিমেরো। সো এবং আমার এনরিক নামার পরও কিন্তু দুর্দান্ত কিছু সুযোগ তৈরি সুযোগ করেছে, তৈরি স্পেস করেছে। ক্রিয়েট করেছে উইং টু উইং যখন আসলে বল পাস করেছে। জাপানের যে লো ব্লক ডিফেন্সটা ছিল আমার সেই কাছে যেটা স্পেসটা মনে বের হচ্ছিল করা যে সম্ভব গোল হয়েছে। করার পর এই জাপান প্রথম ফার্স্ট হাফে যেই ফুটবলটা খেলেছে সেটা খেলতে পারেনি, একদম পিছনে চলে এসেছে, একদম লো ব্লকটা শুরু করেছে। মিড ব্লকে যদি থাকতো একটু বেশি এই সুযোগে, ডিফেন্সিভ খেলায় কি তাদের জন্য কাল আমার মনে হয়েছে? হয়েছে সেটাই কাল হয়েছে। সেকেন্ড হাফটায় দেখুন আপনার দুইটা চেঞ্জ, বিশেষ করে এনরিক এবং মার্টিনেলি নামার পর টোটালি চেঞ্জ হয়েছে এবং মার্টিনেলি তো ফিনিশে করলো লাস্ট মুহূর্তে রাইট। গিয়ে। সো আমার মনে হয় যে এই ব্রাজিলের যে ফুটবলটা দেখলাম আমরা সেকেন্ড হাফে, এই ব্রাজিলকেই সবাই চাচ্ছে। ক্যাসেমিরো কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, সুপিরিয়র প্লেয়ার অফ দ্য ম্যাচ, এবং সে মাঠটা ছেড়েছেন একটা ইনজুরি নিয়ে। যদি নেক্সট ম্যাচে তিনি না খেলতে পারেন, কি মনে হয় সেখানে কার্লো আনচেলত্তির প্ল্যান কি হতে পারে? ব্রুনো অর দেখুন পাকেতা অর বোথ? আমার মনে হয় কার্লো আনচেলত্তির কথা বলি যে কেন ডন বলা হয়, সে কিন্তু ওই যে নকআউট স্টেজে যে কোনো দলকে ঘুরে দাঁড়ানোর যে সুযোগগুলো তৈরি করে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে ব্রাজিলকে দিয়ে। এই ম্যাচটা দেখুন ব্রাজিল একদম খাদের কিনারায় ছিল, ফার্স্ট হাফে দেখে কেউই ভাবেনি যে এই ব্রাজিল কামব্যাক করতে পারবে, কিন্তু সেকেন্ড হাফটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। সো অপশন আছে, ব্রাজিলের হাতে অপশন আছে। আমার মনে হয় যে এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং টিম বুস্ট আপের ব্যাপার ছিল এবং টিমকে একটা অবস্থানে মানসিকভাবে যদি দেখেন এখন 16-এ এসেছে ব্রাজিল। সো আমার মনে হয় নেক্সট ম্যাচটা হয়তো নরওয়ের দিকে তাকিয়ে থাকতে হবে, নরওয়ে এবং আইভরি কোস্ট। সো আমার মনে হয় ব্রাজিল তার শেপেই ফিরছে ম্যাচ বাই ম্যাচ এবং ব্রাজিল তাদের মতো সুযোগ তৈরি করে নিয়েছে। অন্যদিকে জাপানকেও আসলে আলাদা একটা স্যালিউট জানাতেই হয়, যেভাবে দুর্দান্ত খেলেছে। ট্যাকটিক্যালি Obviously. খেলার জন্য তাদের একটা গুড রেপুটেশন আছে, বাট অ্যাগেইন নকআউট স্টেজেই তাদেরকে বিদায় জানাতে হলো চতুর্থবারের মতো ওয়ার্ল্ড কাপে। একটু জার্মানি ভার্সেস প্যারাগুয়ের ম্যাচ নিয়ে কথা বলতে চাই, যেখানে অ্যাগেইন আপনি কি এটাকে আপসেট বলবেন অর হোয়াট? আমি আপসেট বলবো না। জার্মানির পারফরমেন্স যদি দেখেন, ওই যে কুয়াসার সাথে 7 গোলে জিতার পরের ম্যাচগুলো যদি দেখেন, আইভরি কোস্টের সাথে ম্যাচ, ইকুয়েডরের সাথে ম্যাচ, আপনি যদি ম্যাচ বাই ম্যাচ আপনি কম্পেয়ার করেন এই জার্মান টিমের, তাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো ডিফেন্স ফাউন্ডেশন। ডিফেন্স টোটালি ডিজাস্টার। ওকে। গত রাতেও দেখেছি আমরা গোলটা কনসিড করা, ফার্স্ট গোলটা যদি কনসিড করে একদম ডিফেন্ডাররা মার্কিং ছাড়া দাঁড়িয়ে আছে, ওইখান থেকে গোল করেছে। সো আমার মনে হয় এই ডিফেন্স নিয়ে আমি লাস্ট নাইটেও ম্যাচের আগে বলেছিলাম যে এই ডিফেন্স নিয়ে জার্মানি অনেক দূর যেতে পারবে না, হয়তো থেমে যেতে হবে। সো সেম থিং কাজ হয়েছে যে ম্যাচে গিয়ে তো ওই জিনিসটাই হয়েছে প্রতিফলন, জার্মান তাদের চিরাচরিত যেটা, রাইট, এবং সেই সেখান সাথে থেকে বেরোতে প্যারাগুয়ে পারেনি। কিন্তু প্রথমবারের মতো তাদের ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে একটা নকআউট ম্যাচ জিতেছে, এবং সেটিতে আসলে কপাল পড়েছে জার্মানির। প্রথমে কিন্তু উলিও এনকিসো প্যারাগুয়েকেই লিড এনে দেয়, যদিও পরবর্তীতে কাই ইকুয়ালাইজার করেন। একটি গোল কিন্তু যদি ফাউল, এটা এক্সট্রা টাইমে গিয়ে একটা Yeah. ফাউল হয়েছে, সেটা আসলে গোলকিপারের ভীষণ এবং পুশ করাতে এটা Yeah. ফাউল দিয়েছে। সো আসলে ভিআর এমন একটা ইয়ে দিয়েছে যে যেখানে সব সুযোগ থাকে, কোনো দল যেন সাফার না করে। সো আমার মনে হয় যে এটা নিয়ে
কোনো কমপ্লিকেটেড কোনো কিছু চিন্তা করার অবকাশ নেই আমি Right. মনে করি। এবং শেষমেশ কিন্তু আসলে ভাগ্যের কাছে হেরে গেল জার্মানি কিছুটা, যদিও কিমিচ ক্যাপ্টেন নিজেই আসলে দায় নিয়েছেন যে কাউকে তিনি দায় দিচ্ছেন না, দায় পুরোপুরি তাদের, তারা পারফর্ম করতে পারেননি প্রপারলি, সেটাই বলছেন। অবভিয়াসলি আপনার ম্যাচে যদি পারফর্ম করতে পারতো তাহলে অবশ্যই তাহলে জার্মান জিততো, প্যারাগুয়ের মতো ম্যাচটা একটা জিততো। দলকে হয়তো জি, হারানো হারাতে একটু পারতো। সহজ হতো। আমাদের আর অল্প সময় আছে, চট করে যে সামনের ম্যাচগুলোর দিকে একটু তাকাতে চাই, যেটি বলছিলেন নরওয়ে এবং আইভরি কোস্ট। এই খেলাটি আজকে রাত 11টায় হতে যাচ্ছে, যেই ম্যাচের দিকে আসলে আমাদের তাকিয়ে থাকতে হচ্ছে, হু ইজ গোয়িং টু প্লে এগেইনস্ট ব্রাজিল ইন রাউন্ড অফ 16। দেখুন আমার কাছে মনে হয় যে এই আইভরি কোস্ট জার্মানির সাথে একটা কিন্তু ট্রায়াল ম্যাচ খেলে ফেলেছে কিভাবে দারুণ match। ইংল্যান্ডের সাথে ইংল্যান্ডের কিভাবে সাথে। খেলবে ম্যাচ। সো আমার মনে সেম থিং তারা নরওয়ের সাথেও করবে, লো ব্লকে খেলবে, একদম কম্প্যাক্ট ফুটবল খেলবে, কাউন্টার অ্যাটাকে রিগেইন করে কাউন্টার অ্যাটাকে যাবে। সো আমার মনে হয় যে এই ম্যাচটাও কম্পিটিটিভ একটা ম্যাচ হবে। আমার কাছে মনে হয় যে ম্যাচটা ড্র হতে পারে এবং প্রবাবলি ট্রাইব্রেকারে ডিসাইড হবে এই ম্যাচ। এটাও আমার টাইব্রেকার কাছে মনে হচ্ছে। এক্সপেক্ট করছেন। অলরাইট, লেটস সি। এবং পরের যে খেলাগুলো রাত 3টায় ফ্রান্স মুখোমুখি হচ্ছে সুইডেনের, এখানে কাকে এগিয়ে রাখবেন? এক্সাইটিং ম্যাচ ফ্রান্সের জন্য যদি বলি যে অসাধারণ একটা লাইন আপ এবং অ্যাটাকিং সাইডটা কিন্তু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাটাকিং সাইড। সো আমার মনে হয় সুইডেনও ছেড়ে কথা বলবে না। সুইডেন টিমও ভালো, সুইডেন টিমেরও ভালো বেশ কিছু প্লেয়ার আছে এবং সুইডেন কিন্তু একটা ফর্মে আছে। ওকে, মেক্সিকো ভার্সেস ইকুয়েডর সকাল 7টায় হতে যাচ্ছে আগামীকাল। জাস্ট প্রেডিকশন শুনবো। আমি মেক্সিকোর ব্যাপারে একদম Alright. 100% মেক্সিকো। ইংল্যান্ড ভার্সেস ডিআর কঙ্গো ইংল্যান্ড, সকাল 10টায়। ইংল্যান্ড। Undoubtedly. All right, thank you so much. So everyone, that was from us on D-Box. আমরা দুর্দান্ত কিছু ম্যাচ দেখেছি। রাউন্ড অফ 32 শুরু হয়ে গেছে। নকআউট স্টেজ মানেই টান টান উত্তেজনা। এবারে রাত 11টায় নরওয়ে ভার্সেস আইভরি কোস্টের খেলা দেখার আমন্ত্রণ রইল সময় টেলিভিশনের পর্দায়, ফলোইং বাই আদার্স। So let's enjoy all the matches. Thank you so much for watching.